হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো, আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কবিতা, যেটা হচ্ছে আমরা। এই আমরা কবিতাটি আমরা আলোচনা করেছিলাম প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, দুটি পর্বে আমরা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করছি তৃতীয় পর্ব। এবং তোমরা যারা এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখোনি, তোমরা সবাই প্লেলিস্টে চলে যাও এবং প্লেলিস্টে গিয়ে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে নাও, তারপরে দ্বিতীয় পর্বটা দেখো, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। কারণ আমি এটা একটা ধারাবাহিকভাবে কিন্তু আলোচনা করছি। প্রত্যেকটা পর্ব যদি কেউ দেখে থাকে, তাহলে আমরা কবিতা আশা করি বুঝতে কিন্তু তাদের আর কষ্ট মনে হবে না, অনেকটাই সোজা বলে মনে হবে, আমি আশা রাখি। তো যারা নতুন এসেছো তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে কাছে থাকো, কারণ এইভাবে নিত্য নতুন ভিডিওগুলা যদি পেতে চাও, এবং সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও করে ছেড়ে দিব, যখনই আপলোড করব ভিডিও করে, তখনই সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে, যাতে সবার থেকে তুমি কিন্তু এগিয়ে থাকবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা কবিতাটি, যেটি লেখা সত্যেন্দ্রনাথ দত্তের। ঠিক আছে, দেখো তৃতীয় পর্বে রয়েছে তৃতীয় পর্বে আছে, দেখে নাও। বইটা দেখতে পাবে, এখানে আমি দিয়েছি, দেখে নাও। প্রথমে রয়েছে যে জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার। দেখো এখানে রয়েছে যে জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার, অর্থাৎ এখানে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে আদি বিদ্যান হিসেবে তাকে কল্পনা করা যায়। জ্ঞানের নিধান আদি বিদ্যান অর্থাৎ আদি পুরুষ। আদি বিদ্যান এই শব্দটির অর্থ হচ্ছে কিন্তু আদি পুরুষ। এখানে আদি পুরুষ কাকে বলা হয়েছে? এই যে কপিল সাংখ্যকার, এই যে কপিল, এই কপিলটা কি না? কপিল হচ্ছে কপিল মুনি। ঠিক আছে, এই কপিল হচ্ছে কিন্তু কপিল মুনি, তার একটা গ্রন্থ হচ্ছে সাংখ্যকার। ঠিক আছে, তাহলে কপিল সাংখ্যকার এবং তাকে আদি বিদ্যান হিসেবে কিন্তু এখানে কল্পনা করা হয়েছে। এবং বলা আছে যে সাংখ্যকার অর্থাৎ তার গ্রন্থটা হচ্ছে সাংখ্য দর্শন, বা তাকে বলা হয় বৈদিক ঋষির সাংখ্য দর্শন প্রণেতা, তাকে আদি পুরুষ বলা হয়েছে। এবং ভাগবত পুরাণে আবার ভগবান বিষ্ণুর অবতার রূপেও কিন্তু বলা হয়েছে। কাকে? নাই কপিল, অর্থাৎ কপিল মুনি। এরপরে বলা রয়েছে, দেখো, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক দ্বার। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে, ঠিক আছে, আমাদের এই বাংলার, যেহেতু তার রচনাটা মানে কপিল মুনি করেছেন, সাংখ্যকারের প্রণেতা, যেহেতু এটি বাংলায়, তাই বলা হয়েছে যেন এটি বাংলার মাটিতে তিনি রচনা করেছেন এবং একটি মালার সাহায্যে তিনি কিন্তু এখানে গেঁথে দিয়েছেন। তাই এখানে বলা হয়েছে যে এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক দ্বার। এবং বলা আছে, দেখো, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। এই যে বাঙালি অর্থাৎ বাঙালি সম্প্রদায়, যে বাঙালির কে না? বাঙালির হচ্ছে অতীশ। অতীশ মানে কে না? এখানে অতীশ বলতে বোঝানো হচ্ছে অতীশ দীপঙ্কর। আচ্ছা, অতীশ মানে এখানে বোঝানো হয়েছে অতীশ দীপঙ্কর, তাই বলা হয়েছে যে বাঙালি অতীশ। তাহলে বাঙালি অতীশ কি করলো না? বাঙালি অতীশ কি করেছে? লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, অর্থাৎ যে হিমালয় পর্বতমালা তুষারে আবৃত, এগুলাকে অতিক্রম করে বাঙালি অতীশ দীপঙ্কর তিনি কিন্তু চলেছেন। আর অতীশ দীপঙ্করটা হচ্ছে কে না? বাঙালি বৌদ্ধ পণ্ডিত। তাহলে অতীশ দীপঙ্কর, এই যে অতীশ দীপঙ্কর, এই হচ্ছে কে বললাম আমি না? বাঙালি বৌদ্ধ পণ্ডিত। কে না? অতীশ, অর্থাৎ অতীশ দীপঙ্কর। তাহলে তিনি বাঙালি বৌদ্ধ পণ্ডিত। এবং
তো যে পাল যুগে আমরা জানি ইতিহাসে যে পাল যুগ, সেন যুগ, তাহলে পাল যুগের যে বিক্রমশিলা মহাবিহার সেখানকার অধ্যক্ষ ছিলেন এই অতীশ দীপঙ্কর। ঠিক আছে, তাহলে পাল যুগে, কোন যুগে? না পাল যুগে। ঠিক আছে, এই যে পাল যুগে অতীশ দীপঙ্কর ছিলেন অধ্যক্ষ। কোথাকার? না বিক্রমশিলা মহাবিহার। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা, বিক্রমশিলা, বিক্রমশিলা মহাবিহার, মহাবিহার। ঠিক আছে, তাহলে এই বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন সময়টা শেষ সময় কিন্তু পাল যুগ, অর্থাৎ পাল যুগের রাজত্ব চলছিল। আর ইনি হচ্ছেন বাঙালি বৌদ্ধ পণ্ডিত। আর কি এর আরেকটা পরিচয় রয়েছে, দেখো বিক্রমশিলা মহাবিহার এখানকার তিনি অধ্যক্ষ যেভাবে নিযুক্ত হয়েছিলেন, তার আরেকটা পরিচয় অতীশ দীপঙ্করের, তিনি ছিলেন শিলভদ্রের শিষ্য। কি বললাম? শিলভদ্রের, শিলভদ্রের, ঠিক আছে, শিলভদ্রের শিষ্য। তাহলে শিলভদ্রের শিষ্য কে ছিলেন? এই অতীশ দীপঙ্কর। বোঝা গেল? তাহলে এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে অতীশ দীপঙ্কর কি? না অতীশ দীপঙ্কর হচ্ছে বাঙালি বৌদ্ধ পণ্ডিত। তিনি কার শিষ্য ছিলেন? না শিলভদ্রের শিষ্য ছিলেন। তিনি কোথাকার অধ্যক্ষ ছিলেন? তিনি হচ্ছেন নালন্দা বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। এই কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখছি পরের লাইনে, তাহলে বাঙালি অতীশ বোঝা গেল কে অতীশ। লঙ্ঘিলগিরি তুষারে ভয়ঙ্কর, তাহলে তুষারে ঢাকা পর্বতমালা অতিক্রম করে তিনি চলেছেন কোথায়? না জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, যেটা বললাম যে সেখানে গিয়ে অর্থাৎ তিব্বতে গিয়ে তিনি কি করছেন? না এই বাঙালি অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে তার বৌদ্ধ যে ধর্ম সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন। এরপরে দেখো রয়েছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, তাহলে কিশোর বয়স মানে কি? অল্প বয়স। কিশোর বয়স মানে হচ্ছে কিন্তু অল্প বয়স। তাহলে এই কিশোর বয়সে কি করছে? না পক্ষধরের পক্ষ সাধন করি। দেখো পক্ষধর বলছি কিন্তু পক্ষ সাধন, দেখো এইটাকে যদি আমি ভাগি, পক্ষ আর হচ্ছে কিন্তু সাধন, পক্ষ আর হচ্ছে সাধন, তাহলে ডানা কাটা যাকে বলে পক্ষ সাধন করি, অর্থাৎ হচ্ছে ডানা কাটা। ঠিক আছে, পক্ষ সাধন করি মানে হচ্ছে ডানা কাটা। তাহলে কিশোর বয়সে অল্প বয়সে পক্ষ সাধন করা মানে ডানা কাটছে কার? না পক্ষধরের। তাহলে পক্ষধরকে, না পক্ষধর হচ্ছে এখানে কিন্তু পক্ষধর মিশ্র। ঠিক আছে, তাহলে পক্ষধর হচ্ছে পক্ষধর মিশ্র। এই পক্ষধর মিশ্রটাকে মানে পক্ষধর যে বললাম আমি যে পক্ষধর মিশ্রটা কিন্তু কে? এই পক্ষধর মিশ্রটা কে? অর্থাৎ এখানে যদি আমি দেখি যে মিথিলার ন্যায় শাস্ত্রবিদ পক্ষধর মিশ্র, এই পক্ষধর হচ্ছে মিথিলা, কোথাকার? তিনি হচ্ছেন মিথিলার। ঠিক আছে, মিথিলার ন্যায় শাস্ত্রবিদ। ঠিক আছে, মিথিলার ন্যায় শাস্ত্রবিদ, মিথিলার ন্যায় শাস্ত্রবিদ, একসঙ্গে হবে জায়গাটা নাই। ঠিক আছে, তাহলে মিথিলার ন্যায় শাস্ত্রবিদ হচ্ছে পক্ষধর। তাহলে তার ডানা কেটেছে কি? তাই না? তাহলে কিশোর বয়সে পক্ষধরের, কিশোর বয়সে পক্ষধর অর্থাৎ পক্ষধর মিশ্রের ডানা কেটেছে। কিভাবে কি ডানা কাটালো? সে কি পাখি নাকি তার ডানা কাটালো? কিন্তু না, কি ব্যাপারটা একটু আভ্যন্তরীণ অর্থ আমরা জানবো। অর্থাৎ দেখো আরেকটা লাইন বলে দিলে বলছি যে বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে। তাহলে এই কিশোর বয়সে বাঙালির ছেলে পক্ষধর অর্থাৎ পক্ষধর মিশ্রা ডানা ছেটে তিনি ফিরে এলেন যশের মুকুট পরে, অর্থাৎ বেশ গৌরব অর্জন করে। এটা হচ্ছে যশের মুকুট পরে বা বাঙালির গৌরব বৃদ্ধি করে। অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে বাঙালির ছেলে, এই বাঙালির ছেলেটা কি? ঠিক আছে, এই বাঙালির ছেলেটা কে? যে কিনা এই পক্ষধর মিশ্রের ডানা কেটে চলে এসেছে। অর্থাৎ এই বাঙালির ছেলে বলতে এখানে বলা হয়েছে যে পঞ্চদশ শতাব্দীতে নবদ্বীপের
হ্যাঁ, কোথাকার? নবদ্বীপের, ঠিক আছে, নবদ্বীপ, ঠিক আছে। তাহলে এই নবদ্বীপের প্রখ্যাত ন্যায়শাস্ত্রবিদ রঘুনাথ শিরোমণি, ঠিক আছে, রঘুনাথ শিরোমণি এই বাঙালির ছেলে, ঠিক আছে, রঘুনাথ রঘুনাথ শিরোমণি, ঠিক আছে, রঘুনাথ শিরোমণি, রঘুনাথ শিরোমণি। তাহলে এই যে বাঙালির ছেলে, তাহলে বাঙালির ছেলে বলতে এখানে তাহলে রঘুনাথ শিরোমণিকে বোঝানো হয়েছে। আর রঘুনাথ শিরোমণিকে না পঞ্চদশ শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে এই নবদ্বীপের একজন বিখ্যাত ন্যায়শাস্ত্রবিদ। তাহলে এই পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত নবদ্বীপের রঘুনাথ শিরোমণি, তার সঙ্গে মিথিলার পক্ষধর মিশ্রের কি হয়েছে না, যে ন্যায়শাস্ত্রবিদ সেখানে তাদের মধ্যে তর্ক বিতর্কে তিনি কিন্তু এই পক্ষধর মিশ্রকে হারিয়ে দিয়ে চলে এসেছেন। তাই কবি এখানে বলেছেন যে পক্ষধরের পক্ষসাধন করি, অর্থাৎ তার ডানা কেটে দেওয়া হয়েছে। এটা বোঝাতে গিয়ে কবি কিন্তু এখানে এটা কল্পনা করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে দেখো যে তাহলে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে। এরপরে বাংলার রবি জয়দেব কবি কান্ত কমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। তাহলে বাংলার রবি এখানে কাকে বলা হয়েছে না, বাংলার রবি এখানে জয়দেবকে বলা হয়েছে। জয়দেব যার মূল গ্রন্থ হচ্ছে এখানে গীত গোবিন্দ, সেই জয়দেবকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ গীত গোবিন্দের রচয়িতা যিনি ছিলেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, সেন বংশের কোন বংশ? সেন বংশ। তাহলে সেন বংশের, ঠিক আছে, সেন বংশের শেষ রাজা, সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, ঠিক আছে, লক্ষণ সেন। ঠিক আছে, এই যে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, তার সভাকবি হচ্ছে জয়দেব। ঠিক আছে, তার সভাকবি হচ্ছে জয়দেব, যার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আমি একটু আগে বললাম গীতি গোবিন্দ। বুঝা গেল? এইটা এই জন্য বলা আছে যে বাঙালির রবি তাকে বলা হয়েছে জয়দেব কবি তার কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের খুব উজ্জ্বল অধ্যায় কিন্তু তিনি এখানে সেটা বোঝাতে গিয়ে কবি এখানে বলেছেন যে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। এরপরে আমরা পরের টপিকে চলে যাব 2 নম্বরে। দেখো, স্থপতি মোদের স্থাপনা করেছে বরবুধরের ভিত্তি শ্যামকম্বজ ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। অর্থাৎ স্থপতি মোদের স্থাপনা করেছে, যে সমস্ত স্থাপনা করেছে স্থপতি, সেটা হচ্ছে বরবুধরের ভিত্তি। দেখো এখানে বরবুধর, এই যে আছে না বরবুধর, এই যে বরবুধর, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি বৌদ্ধ স্তূপ। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি, একটু দিকে নাও। এই দেখো, এই হচ্ছে বরবুধর মন্দির বা বৌদ্ধ স্তূপ, যেটি ইন্দোনেশিয়ায় রয়েছে। এটি হচ্ছে রাজা শৈলেন্দ্র রাজবংশের রাজত্বকালে গড়ে ওঠে। এ হচ্ছে রাজা শৈলেন্দ্র, ঠিক আছে। তাহলে এই রাজা শৈলেন্দ্রর রাজত্বকালে কিন্তু এটি গড়ে উঠেছে, এই বরবুধর মন্দির বা বৌদ্ধ স্তূপ। ঠিক আছে, এটাকে বোঝাতে গিয়ে কবি বলেছেন যে বরবুধরের ভিত্তি যারা স্থাপনা করেছেন, যারা নির্মাণ করেছেন, ঠিক আছে, যারা নির্মাণ করেছেন, এটা আর কি না শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। তাহলে যে শ্যাম কম্বোজ, ঠিক আছে, কম্বোজ, অর্থাৎ এখানে হচ্ছে কম্বোজ মানে কি বলা হয়েছে না, এখানে বর্তমানে হচ্ছে কম্বোডিয়া, এটাকে বোঝাতে গিয়ে বলেছেন কম্বোজ। আর কি ওঙ্কার ধাম, এ সমস্ত হচ্ছে মোদেরই প্রাচীন কীর্তি। এগুলো আছে অনেক দিনের কিন্তু কীর্তি হচ্ছে আমাদেরই। ঠিক আছে, ওঙ্কার ধাম কি জিনিসটা একটু দেখে নাও তোমরা। ওঙ্কার ধাম আমি একটু চেষ্টা করছি বোঝানোর জন্য। ওঙ্কার ধাম, এই যে দেখো ওঙ্কার ধাম মন্দির,
ঠিক আছে। এই যে ওঙ্কার ধাম মন্দির, তাহলে শ্যাম কম্বোজ অর্থাৎ কম্বোডিয়া, এখানে যে ওঙ্কার ধাম সেই মোদির প্রাচীন কীর্তি, এটি হচ্ছে সেই বাঙালি, এদেরই কিন্তু কীর্তি হচ্ছে ওঙ্কার ধাম মন্দির। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওঙ্কার ধাম মন্দির। আর আগে একটু দেখলাম সেটা হচ্ছে এই যে বড়ভূধর, যেটা হচ্ছে রাজা শৈলেন্দ্র, তার আমলে কিন্তু এই কীর্তি। তাহলে এই সমস্ত যে কীর্তিকলাপ গুলা, এই কীর্তিকলাপ গুলা সবই কিন্তু আমাদেরই কীর্তি। ঠিক আছে, এইটা বোঝাতে গিয়ে কবি এখানে বলেছেন। আর কি না, দেখো এখানে রয়েছে তারপরে যে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। তাহলে তারা কি করেছে, ধ্যানের সাহায্যে এই সমস্ত ভাস্কর মূর্তিগুলা তারা কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, আর কি না, কারা না, বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। তাহলে এরা যে সমস্ত কাজ করেছে তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য পাল যুগের দুজন বিশিষ্ট ভাস্কর, তারা হচ্ছে এই দুজন, যে বিটপাল আর ধীমান। ঠিক আছে, যাদের নাম কিন্তু অবিনশ্বর এখনো পর্যন্ত রয়েছে। তাদেরকে বোঝাতে গিয়ে কবি বলেছেন যে বিটপাল আর ধীমান, যারা অনেক ধ্যানের সাহায্যে, অনেক আপ্রাণ প্রচেষ্টা, অনেক কষ্ট করে তারা এই সমস্ত স্থাপত্যগুলা নির্মাণ করেছে। এরপরে দেখো তারপরে কি রয়েছে এখানে, বলছে আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের ফটো অক্ষয় করে রেখেছে অজন্তায়। আর কি না, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। তাহলে কীর্তন এবং বাউল গানের মধ্য দিয়ে আমাদের কিন্তু হৃদয়টা একটু অন্যরকম প্রকৃতির হয়ে যায়। তাই যে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, এবং কি না, মনের যত গোপনে, মনের হৃদয়ের মণিকোটায় যে সমস্ত গোপনে নিভৃত রয়েছে সেগুলো কিন্তু যেন দ্বার খুলে গেছে এই সমস্ত কীর্তন এবং গানের মধ্য দিয়ে। অর্থাৎ সমস্ত কুচিন্তাগুলি দূরীভূত হয়েছে এই কীর্তন এবং বাউলের গানের মধ্য দিয়ে। এটাকে বোঝাতে গিয়ে কবি এখানে বলেছেন যে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। আর বলেছে কি, দেখো যে আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, যে আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের ফটো অক্ষয় করে রেখে গেছে অজন্তায়। তাহলে যে সমস্ত চিত্রগুলো তারা কিন্তু অক্ষয় করে রেখেছে কোথায় না, এই অজন্তায়। তারা কিন্তু কোথায় করে রেখে গেছে দেখে নাও একটু, তার হচ্ছে অজন্তায় করে নিয়েছে। এই অজন্তাটা কি না, অজন্তা হচ্ছে একটা গুহা চিত্র। কি বললাম দেখো একটু, অজন্তা হচ্ছে এখানকার অজন্তা গুহা চিত্র। ঠিক আছে, এটা ছবিটা আমি দেখাচ্ছি, দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি চেষ্টা করছি ছবিগুলো দিয়ে বোঝানোর জন্য। দেখো অজন্তার গুহা চিত্রটা দেখে নাও একটু, এখানে রয়েছে, দেখো এটা একটা অজন্তার গুহা চিত্র। ঠিক আছে, এইভাবে মূর্তিগুলা কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করে নির্মাণ করে চলে এসেছে। ঠিক আছে, এটা একটা রয়েছে, তারপরে এটা একটু দেখতে পারো। ঠিক আছে, তাহলে তখনকার সময়ে এত সুন্দরভাবে নির্মাণ করা, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সত্যি ভাবিয়ে তুলে। ঠিক আছে, এগুলা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে, এই যে অজন্তা গুহা চিত্র। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তারা করেছে। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এগুলা করতে ভুলো না। এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমার কাছে থাকো, তাহলে এইভাবে ভিডিও বানাতে আমিও কিন্তু আগ্রহী হয়ে উঠবো। সবই তোমাদের জন্য আমার এই আপ্রাণ প্রচেষ্টা। তো আজকে এখানে রাখলাম, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পার্ট নিয়ে। আর ততক্ষণে সেই পার্টগুলি দেখার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানে শেষ করছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।